বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। এক কথায় একটাই প্রশ্ন করতে ইচ্ছা করছে, বীরভূমে কি কুবেরের সম্পত্তি লুকিয়ে রয়েছে? কারণ কয়েকশো কোটির সম্পত্তির হদিশ মিলতে পারে এরকমই একটা অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু তার মাঝে আরো একটা চাঞ্চল্যকর তথ্য। বীরভূম জেলার 1 নম্বর আয়কর দাতার নাম হচ্ছে টুলু মণ্ডল নাজিমউদ্দিন। টুলু মণ্ডল বীরভূম জেলার 1 নম্বর আয়কর দাতা। শেষ 10 বছরে পাথর ব্যবসায়ী টুলুর জমা করা ট্যাক্সের পরিমাণ শুনলে ভিড়মি খেতে হবে আপনাদেরকে। শুধুমাত্র 3টি কোম্পানির নামে 1 বছরে আয়কর জমা করেছেন 40 কোটি টাকা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসোসিয়েট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, যার 3টি কোম্পানিতে 1 বছরে 40 কোটি টাকা ট্যাক্স দিতে হয়, তার কতটা সম্পত্তি থাকতে পারে? কারণ শেষ 10 বছরে সেই 1 নম্বর আয়করদাতা, তাহলে কত কোটি টাকার সম্পত্তি থাকতে পারে তার? দেখো, পাথর সম্রাট, রোড সম্রাট, এবার দেখা যাচ্ছে ট্যাক্সেও সম্রাট আর কি। মানে কোথাও সরকারকে আয়কর দেওয়ার ক্ষেত্রে শুধু বীরভূম জেলার 10 বছর ধরে 1 নম্বর স্থানেই নয়, এখন নথি ঘেটে যারা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের মধ্যে যারা প্রধান প্রধান আয়করদাতা রয়েছেন তাদের তালিকার মধ্যে এই নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডলের নাম রয়েছে। ফলে একটা বিষয়, যে সরকারকে আয়কর দিচ্ছেন তিনি আইনি যে সমস্ত কোম্পানি রয়েছে, শুধু 3টে কোম্পানিরই 1 বছরে 40 কোটি টাকার বেশি আয়কর। আরও একাধিক ছোট ছোট সংস্থা এই টুলু মণ্ডলের মালিকানাধীন রয়েছে। শুধু এখানেই শেষ নয়, তার কোম্পানির সঙ্গে সহযোগী যে সংস্থাগুলো রয়েছে, আর অন্যান্য তৃণমূলের প্রাক্তন নেতা, বর্তমান নেতা কিংবা সেখানকার বিভিন্ন আধিকারিক ছিলেন, তাদের বিভিন্ন সংস্থা রয়েছে, সেগুলোও যুক্ত এখানে। তার ইনকাম ট্যাক্সটা ধরলে কিন্তু সরকারিভাবে আইনিভাবে বিভিন্ন ব্যবসার এই ট্যাক্সের পরিমাণ পাহাড় প্রমাণ। মানে কত হাজার কোটি টাকার ব্যবসা থাকলে এত টাকা ট্যাক্স দেওয়া যায়? 5 বছরে, শেষ 5 বছরে 200 কোটিরও বেশি টাকা ট্যাক্স দিয়েছেন এই টুলু মণ্ডল। ফলে একদিকে পাথরের সাম্রাজ্য বেআইনি, বালির সাম্রাজ্য বেআইনি, একের পর এক ডাম্পার, লরি, ট্রাক, আর তারপর এই বিপুল পরিমাণ বলা চলে যে ট্যাক্স, অর্থাৎ সবটাই কিন্তু গোয়েন্দারা দেখছেন এত ট্যাক্স জমা দেওয়া হলো কেন। প্রশ্ন এক, যে বেআইনি কোনো লেনদেন বা বেআইনি কাজকে সরকারিভাবে স্বীকৃতি দিতে সেখানে ট্যাক্স ভরে দেওয়া হয়েছে, নাকি আইনিভাবে যে কোম্পানিগুলো কাজ করছে, ম্যাকিন্টশ বার্ড, রাজ্য সরকারের পিডব্লিউডি রোডস, তাদের সঙ্গে যেগুলো যৌথভাবে কাজ করছে, আইনি পথে এত বিপুল পরিমাণ ব্যবসা করেছে যে তারই ট্যাক্সের পরিমাণ এটা। এই দুটো দিকই খতিয়ে দেখছেন গোয়েন্দারা। একদম, দুর্নীতিতেও 1 নম্বর, আয়কর জমাতেও 1 নম্বর, কিন্তু কোথাও কি বেআইনি ভাবেও বিনিয়োগ হয়েছে বা বেআইনি টাকাকে কোথাও একটা সরকারি জায়গায় বিনিয়োগ করে কোনো রকম ভাবে কালো টাকা সাদা করার পদ্ধতি অবলম্বন করেছে টুলু মণ্ডল? সেই সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তবে আমাদের কাছে এই নাজিমউদ্দিনের, মানে এই সম্রাট নাজিমউদ্দিনের স্বাভাবিকভাবে গত কয়েক বছরে এভাবে বিপুল পরিমাণে সম্পত্তি বাড়া প্রসঙ্গে বেশ কিছু রাজনৈতিক বক্তব্য এসেছে। তৃণমূল, বিজেপি, প্রত্যেকে কিভাবে দেখছেন বিষয়টাকে একবার শোনাই আপনাদের। হাই ট্যাক্স পেয়ার হলে যে চুরি করবে না বা চুরি করা অপরাধ নয়, এটা ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কোনো বইয়ে লেখা নেই। বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। আর সেই বড় গলার জন্যেই উনি নিজের ব্যবসা কাগজপত্রের যে ইনকাম ট্যাক্স হয় সেই ইনকাম ট্যাক্সটা উনি বাড়িয়ে রেখেছিলেন যাতে তার দিকে কেউ নজরটা না দেয়। টুলু মণ্ডল 220 কোটি টাকার ব্যবসা করছে, চুরি করছে, লুট করছে, বাড়িতে ক্যাশ টাকা রয়েছে। এটা কি মমতা ব্যানার্জি জানতেন না? এটা কি অভিষেক ব্যানার্জি, অনুব্রত বাবু, আমাদের কাজল শেখ, এই বড় বড় নেতাগুলো রয়েছে, তারা জানতেন না? এতগুলো এই যে বালি, পাথর, ক্রাশার, হ্যানা ত্যানা, চুরি হচ্ছে, লুট হচ্ছে, সব জান, কিন্তু টাকাটা ট্যাক্সে সরকারের খাতে না জমা করে তুমি আমাদেরকে দাও, টিএমসির পার্টিতে দাও, তুমি নেতা মন্ত্রীদের দাও। সেটাই হয়ে এসছে। কত টাকাও চুরি করেছে যে তারপরেও তাকে কিছুটা মানে সরকারকে দেখাতে হবে বলে সে সব থেকে বেশি ট্যাক্স পেয়ার। আর যদি সত্যিকারের সে ট্যাক্স দিত তাহলে কত হাজার কোটি টাকার হয়তো ট্যাক্স দিত। অক্ষয় কুমার বলে সব থেকে বেশি নাকি ট্যাক্স পেয়ার, তার উপরেও হয়তো এই টুলু মণ্ডল যেত, অক্ষয়েরও উপরে হবেই তো। সরকারি তথ্য তো আর সরকারি তথ্যের উপর মানুষের ভরসা আছে তো। যে সর্বোচ্চ আয়দাতা, তার আয় কোথায় থেকে হচ্ছে সরকার জানতো না?
সরকারি সাহায্য ছাড়া যা লুট হয়েছে এই লুট হতে পারে না, সরকারি মদতে হয়েছে, এবং মদতটা তো এমনি এমনি হয়নি, নিশ্চয়ই সেখানে ভাগের বিষয়ও হয়েছে। আয়করটা তো একটা অফিসিয়াল ব্যাপার, অফিসিয়ালি কর দিতেন, কিন্তু আনঅফিসিয়ালি যা কর নিতেন তাতে যে কত মানুষের কর তো ছেড়ে দিন পেটে লাথি পড়তো তার হিসেব কিন্তু হয় না। তাহলে সারদা ইত্যাদির পর সেই মানুষের চোখের জল টিভি মিডিয়াতেই আমরা দেখেছি। এখনো যে মানুষের চোখের জলের বিনিময়ে ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সোনা টোনা কেজি কেজি সোনা এইসব উদ্ধার হয়েছে, সেই মানুষের চোখের জল ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু সেই মানুষের লুট হওয়ার টাকাটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ইনকাম ট্যাক্সের উচিত ছিল ওনার ছবি দিয়ে বিজ্ঞাপন দেয়া, তাহলে আর বেআইনি বলছেন কেন? এখন তদন্তগুলো হয়নি। টুলু মণ্ডল যদি এত বড় ব্যবসা করে থাকে তাহলে তার সোর্স কি, কিভাবে হলো, এটা তো একাধিক বিভিন্ন সব সংস্থা রয়েছে এগুলো মনিটর করার জন্য। ঘুরে ঘুরে শুধু তৃণমূলের 3-4টে নামকে টেনে এনে গল্প সাজিয়ে লাভ কি? দেখুন, টুলু মণ্ডল তো এখনো ফেরার, কিন্তু জালে তার একের পর এক সঙ্গী। মিনার মণ্ডলের বাড়িতে বিপুল টাকা উদ্ধার করেছিল পুলিশ, দেখেছিলেন ছবি। আজ যে খবর পাচ্ছি আমরা, গ্রেপ্তার করা হয়েছে টুলু মণ্ডলের ম্যানেজার শীতেশ প্রামাণিককে। এই শীতেশ প্রামাণিক বেশ কয়েকদিন ধরেই পুলিশের আতশ কাচের নিচে ছিল। কি অভিযোগ এনার বিরুদ্ধে, হিমাদ্রি? দেখো, একেবারে মিনার মণ্ডল মোহাম্মদবাজার থানার অন্তর্গত যে ডেউচা, সেখানে মিনার মণ্ডলের বাড়ি থেকে কিন্তু প্রায় 28,50,00,000 টাকা এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। আর সেই ঘটনায় কিন্তু গ্রেপ্তার করা হয়েছে মিনার মণ্ডলকে, এবং তাকে জেরা করেই কিন্তু এই শীতেশ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। আজ তখন তাকে মেডিকেল করানোর জন্য সিউড়ি যে সদর হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখানে কিন্তু বক্তব্যে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে তিনি টুলু মণ্ডলের ম্যানেজার এবং তার একটি ক্যাশারে তিনি কাজ করতেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন তার বাড়ি মুর্শিদাবাদ। এরপর কিছুক্ষণ পর বীরভূমের এই যে সিউড়ি আদালত, সিজিএম আদালত, সেখানে কিন্তু কিছুক্ষণ পর তাকে তোলা হবে। তারপর আমরা যেটা জানতে পারছি, পুলিশ তাকে রিমান্ডে নেবে। রিমান্ডে নিয়ে জানতে চাইবে যে ওই যে সোনা এবং এত কোটি কোটি টাকা রাখা ছিল, সেই টাকা কিভাবে এখানে রাখা হয়েছে, এর সাথে কারা কারা যুক্ত রয়েছে, এই সমস্ত বিষয়টা কিন্তু তার জানতে চাইবে তদন্তকারী আধিকারিকরা। কারণ ওই যে মিনার মণ্ডলের ওয়াইফ কিন্তু সেদিনকেই সংবাদ মাধ্যমকে স্পষ্ট করে জানিয়েছিলেন যে এই টাকার টুলু মণ্ডল নিজে এসে তার বাড়িতে রেখে গিয়েছিলেন, এমনটাই কিন্তু তার বক্তব্য ছিল। আর তারপরেই এই মিনার মণ্ডলকে জেরা করা হয়, এবং জেরা করার পর এই যে নাম শীতেশ প্রামাণিক, সেই নাম বেরিয়ে আসে এবং তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে এই বীরভূমের সিউড়ি আদালতে তোলা হবে, এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ গ্রেপ্তারের পর কি বলছিলেন শোনাই। আপনাকে কেন ধরা হলো, কেন ধরেছে বলতে পারছি না। ধরে এনেছে, ধরে এনেছে, এবার কখন করলো সে 3 দিন আগে। আপনি কোথায় কাজ করতেন? আপনার বাড়ি কোথায়? নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডলের কত হাজার কোটি সম্পত্তি রয়েছে তা তো তদন্তকারীরা তদন্ত করে দেখবেন, কিন্তু নগদ কত টাকা লুকোনো রয়েছে বলুন তো? এখনো পর্যন্ত যা অনুমান করা হচ্ছে, এই জেলাতে, বীরভূম জেলাতে 250 কোটির বেশি নগদ অর্থ লুকিয়ে রাখা হয়েছে। কিসের ভিত্তিতে এই অনুমান করা হচ্ছে জানাবেন আমাদের অ্যাসোসিয়েট এডিটর তন্ময় এই মুহূর্তে রয়েছেন। তন্ময়, তুমি যে বিষয়গুলো বলছিলে, মানে 250 কোটি টাকা, এটা তো যাতা নয়, মানে কিসের ভিত্তিতে এই অনুমান? দেখো, এখনো পর্যন্ত হিসেব নিকেশ করে জেলা পুলিশ এবং রাজ্য পুলিশ বা গোয়েন্দা সূত্র, যেটুকু আমরা সেই সূত্র থেকে জানতে পারছি, সেখানে গত এপ্রিল মাস, মানে ভোট যখন চলেছে, তখনও দেদার পাথর উঠেছে, বালি উঠেছে, এবং তার যে ডিসিআর এর টাকা, মানে ডিসিআর গেট, অর্থাৎ রাজস্ব দেওয়ার যে টোল ট্যাক্সের মতো যে গেট, যেখান দিয়ে লরিগুলো পাস করবে, সে পাথর বোঝাই হোক, সে টন প্রতি টাকা দেবে। 1 টনের দাম নির্দিষ্ট আছে সরকারের কাছে, সে টন প্রতি টাকা প্রায় 800 টাকা, এবং পাশাপাশি 400, মানে 4 টন হলে 100 সিএফটি হয়, এবং একটা ট্রাকে 400, 600, 800 সিএফটি থাকে। ফলে একটা হিউজ পরিমাণ টাকা, নগদ টাকা, সেই টাকাগুলো কিন্তু রাজস্ব হিসেবে রাজ্য সরকারের ঘরে যায়নি। মানে এটা মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাস পুরোপুরি, এবং মে মাস, মানে 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে, তারপরে কিছুদিনের জন্য খামতি পড়েছিল, সেই প্রথম সপ্তাহ প্রায় দিন 10
এই বিপুল পরিমাণ 40-42 দিনের টাকা কোথায় গেল? কারণ রাজস্ব হিসেবে সেটা জমা পড়েনি। কারণ তারপরে তুমি দেখেছো জগন্নাথ চট্টোপাধ্যায় উচ্চশিক্ষামন্ত্রী, যিনি বীরভূমের শিউড়ির বিধায়কও, তিনি পরিষ্কার করে হিসেব দিয়ে প্রেস মিট করে বলেছিলেন যে যেখানে 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি টাকা গভর্নমেন্টের ঘরে আসতো রাজস্ব হিসেবে, সেখানে সরকারও নজর দিতেই মে মাসের পর জুন মাসে এই কথাটা প্রথম সপ্তাহে তারা বলেছিলেন যে গত এক মাসে 83 কোটি 84 কোটি টাকা সরকারের ঘরে রাজস্ব পড়েছে। এইখানেই গোয়েন্দারা খুঁজছেন যে তার আগে যে 1.5 মাস পাথর এবং বালি এবং তার আগের যে টাকা, এই ইলেকশন পিরিয়ডের টাকাগুলো কোথায় গিয়েছে, কার কার কাছে লোকানো আছে। সূত্র মারফত তারা যেটা পাচ্ছেন সব মিলিয়ে পরিমাণটা প্রায় 250 কোটি টাকার কাছাকাছি। ফলে এগুলি কোনো তৃণমূল নেতা, শাসক দলের কেউ, যারা যারা যুক্ত ছিলেন এসব সিন্ডিকেটে, একাধিক সরকারি অফিসারদের দিকে নজর রয়েছে গোয়েন্দাদের, এবং তার পাশে টুলু মণ্ডল এবং তার যে 10-12 জন ব্যবসায়ী রয়েছেন তাদের দিকে নজর রয়েছে যে কোথায় কার বাড়িতে, যেমন মিনার, আমরা কেউ জানতামই না, তার বাড়িতে নিয়ে গিয়ে কেজি কেজি সোনা এবং অর্থাৎ স্ক্যানারে অনেকে রয়েছেন, এই মিনারের পর স্ক্যানারে অনেকে রয়েছেন, তাদের বাড়িতেও হয়তো তল্লাশি চলবে। আমরা সেদিকে প্রত্যেকে নজর রাখছি। সরকারি আইনজীবী তিনি কি বলেছেন তার বক্তব্য অবশ্যই শোনাবো, এবং বেশ কিছু রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে, শুনবো। এই পুরো ক্রাইমটা যেটা আমরা দেখেছি, এটা বিরাট এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে ঘটছে, এবং তার একটা ছোটোখাটো বলতে পারেন টিপ অফ দ্য আইসবার্গ 50 কোটি টাকার মতো ওয়েলথ রিকভার হয়েছে, গোল্ড আর ক্যাশ নিয়ে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিংয়ের কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে, সাধারণ মানুষের টাকা। তো এই পুরো ব্যাংক যা ক্যাশ যা আছে অ্যাজ পার ল যা হওয়ার হবে। কয়েক কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ তথা রাজ্য সরকার। শোনা যাচ্ছে যে অগাধ সমুদ্রের জল এখনও বীরভূমের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তো প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এই টুলু মণ্ডলের আশেপাশে আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব যারা আছেন তাদের দিকেও একটু নজর দিন। নজর দিলে সরকারি রাজস্ব যে এত বছর ধরে লুট চলেছে বীরভূমের বুকে, সেই রাজস্ব সরকারের ঘরে জমা হবে। বোঝাই যাচ্ছে তো, এটা তো জাস্ট হচ্ছে মানে হিমশৈলের চূড়া মাত্র যেটা পাওয়া গেছে, এবং হতেই পারে যে এইটা একটা বোঝাপড়ার মধ্যে এটা পাওয়া গেছে, বাকিটাকে সাপ্রেস করার জন্য। হাজার হাজার টাকা লুট হয়েছে, এবং আপনারা যেটা বলছেন তাতে অনেক বেশি টাকা এদিক পড়ে আছে। মন্ডলে তো ঝাঁকি হয়, আরো অনেক বড় জোর বাকি হয়, একটু ভালো করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এদিকে পাথর পাচারের পর্দাফাঁসের আবহে 2 পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে। মোহাম্মদবাজার থানার 2 জন সাব ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে। কেন, কারা তারা? হিমাদ্রি। দেখো, একেবারে 2 জন পুলিশ আধিকারিক রয়েছেন মোহাম্মদবাজার থানার, যাদেরকে ক্লোজ করা হয়েছে ইতিমধ্যে, এবং বীরভূম জেলা পুলিশ লাইনে তাদের ক্লোজ করা হয়েছে। সানাউর হোসেন এবং আব্দুল আমির, এই 2 জনকে কিন্তু ক্লোজ করা হয়েছে গতকালই। যে মোহাম্মদবাজার থানা এলাকায় যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সোনা উদ্ধার হয়েছে, সেই আবহে টুলু মণ্ডলের একাধিক অ্যাকাউন্টেন্ট, তার ম্যানেজার, আত্মীয়, ঘনিষ্ঠ সকলকে কিন্তু জেরা করা হচ্ছে। এই পুরো বিষয়টা কিন্তু 90% বলা যেতে পারে মোহাম্মদবাজার থানা এলাকায়। আর তার মধ্যেই কিন্তু এই 2 জন আধিকারিককে যে ক্লোজ করা হলো, যেটা পুলিশ সূত্রে পুলিশ সূত্রে যদিও বলা হচ্ছে এখনো পর্যন্ত যে এমনি তাদের ডিপার্টমেন্টের ব্যাপার, কিন্তু যেটা স্থানীয় সূত্রে জানতে পারছি যে এই যে অফিসাররা রয়েছেন তারা টুলু মণ্ডলের কোনো তথ্য কি ফাঁস করছিলেন, সেই প্রশ্নটাও কিন্তু জোরালো হচ্ছে। কারণ এই আবহে অফিসারদের হঠাৎ করে সেখান থেকে ক্লোজ করে দেওয়া হলো, একদম বীরভূম জেলা পুলিশ লাইনে তাদের ক্লোজ করা হয়েছে। সব বিষয়টাই কিন্তু সম্ভাবনার মধ্যে থাকতে, যদিও পরবর্তী ক্ষেত্রে অবশ্যই বোঝা যাবে পরিষ্কারভাবে ঠিক কী কারণে তাদের ক্লোজ করা হয়েছে। এবং বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো বিবৃতি
বিবৃতি দেওয়া হয়নি। তবে মনে করা হচ্ছে কোথাও টুলু মণ্ডলের এই যে আবহ চলছে সেই আবহে হঠাৎ করে ক্লোজ করা হলো, সেক্ষেত্রে কোনো লিঙ্ক থাকতে পারে, কিংবা টুলু মণ্ডল যখন এখানে উপস্থিত ছিলেন সেই সময় কোনো ঘনিষ্ঠতা রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। হিমাদ্রি, আমরা দেখেছিলাম তুমি যখন টুলু সাম্রাজ্যে পৌঁছে গেছিলে, সুজয় পৌঁছে গেছিল, তার পাশে একজন ওই পেট্রোল পাম্প মালিক তিনি অভিযোগ করেছিলেন যে এখানে রীতিমতন মোর্চা হতো এবং প্রত্যেকটা থানায় কোটি টাকা যেত প্রতি মাসে মাসে। হিমাদ্রি, দেখো একেবারে তিনি বলেছিলেন যে তার পেট্রোল পাম্পেও ভাঙচুর চালানো হয়েছিল, সেই সময় কিন্তু কোনো কড়া অ্যাকশন নেওয়া হয়নি। তিনি অভিযোগ করলেও কিন্তু সেইভাবে অ্যাকশন নেওয়া হয়নি। আর এই সমস্ত ঘটনা কিন্তু একেবারে সামনে আসছে, আর তারপরেই এখন যে সরকার রয়েছে সেই সরকারের নির্দেশে পুলিশ কি সেই তদন্তই করছে, আর সেই তদন্ত করতে গিয়ে বা এই রিলেটেড বা এই ধরনের যে তদন্তগুলি রয়েছে সেইগুলি করতে গিয়ে এই অফিসারদের নাম বেরিয়ে আসছে, সেটাও কিন্তু একেবারে নজরে থাকবে এবং দেখার বিষয়। সঙ্গে থাকে অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, শুভজিৎ রয়েছে, বাইরে থেকে হিমাদ্রি ছিল। যে খবর দেখাচ্ছি আমরা, এই বীরভূমের দুজন মোহাম্মদবাজার থানা দুজন এসআইকে ক্লোজ করা হয়েছে। কি কারণে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানানো হয়নি, কিন্তু যে অভিযোগগুলো ওখানে কান পাতলে আমরা শুনতে পাচ্ছিলাম যে তৃণমূল জমানায় বারংবার এই টুলু বা সাগরেদদের বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ অভিযোগ নিত না। এমনকি একজন অভিযোগ করেছিলেন টুলুর তরফ থেকে প্রত্যেকটা থানায় মাসে মাসে 1 কোটি টাকা যেত। জানি না এই কারণে কিনা, আপনার মতামত। দেখুন, আপনারা যদি বলেন না সাব ইন্সপেক্টর, এই কারণে আমার মনে হচ্ছে ওখানে যারা অ্যাডিশনাল এসপির এগেনস্টে অ্যাকশন নেওয়া দরকার। কারণ এই কথাটা হয়তো শুনতে আপনাদের খারাপ লাগবে, আপনি বলুন যে মানুষটা আজকে এই টুলু বা তার 100 কোটি টাকা যদি বিয়ের অনুষ্ঠান করে, তাহলে সেখানকার যে ডিআইবি বলুন, কালকে যেখানে আমরা যেটা দেখেছি আর কি, লোকাল পুলিশ স্টেশন ছেড়ে দিন, তারা একটা রিপোর্ট দিতে পারে না। অতএব এই ক্ষেত্রে যারা করেছে নিশ্চয়ই আজকে পুলিশ বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেরকম কোনো এলিগেশন পেয়েছে এবং সাবস্টেন্সিয়েট করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আরো গভীরে দেখতে হবে যে ওখানে শুধু সাব ইন্সপেক্টর ওসি নয়, এই সমস্ত দুর্নীতি ক্ষেত্রে বহুদিন আগে 2020 সাল 2022 সালে জিলোটিন থেকে শুরু করে নাইট্রিক অ্যাসিড পর্যন্ত নেওয়া হয়েছে। আপনারা জানেন ওগুলো কি কাণ্ড। কিন্তু আমি আপনার বলছি যে এগুলো পেটিদের ধরে লাভ নেই। এখানে এসপি যেখানে রয়েছে সেই এসপি কি করছিল, আজকে ডিআইবি অফিসাররা কি করছিল, তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া দরকার। কারণ তাদেরও কিন্তু একটা কর্তব্য রয়েছে। আপনি মনে করে থাকবেন যে এসপি ঘরে বসে থাকার জন্য নয়, সুপারভাইজ করা। কি সুপারভাইজ করা? এলাকায় ঠিক মতো ডিউটি করছে কিনা, তারা কি ডিউটি আছে, সরকারের যে আইডিওলজি আছে সেটা আছে কতটা করতে পারছে। এত কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে, এত লরি যাচ্ছে, আর বলছেন আপনি সাব ইন্সপেক্টর সাসপেন্ড করেছে। ওখানে সেমলি কিন্তু আমি মনে করে থাকি যে অ্যাডিশনাল এসপি, ডিএসপি এবং এসপি পর্যন্ত লায়েবল। অতএব এই ক্ষেত্রে তাদের কিন্তু আজকে ছাড় দিলে চলবে না আমার মনে হয়। ধন্যবাদ। বীরভূম দেখলেন, এবার মালদা দেখুন, সেখানেও তো টাকার পাহাড়, সেখানেও তো কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এবং নিষিদ্ধ কাপ সিরাপের বোতল উদ্ধার হয়েছে। মালদার মঙ্গলবাড়ি এলাকায় দক্ষিণ দিনাজপুর এবং মালদা থানার যৌথ অভিযানে 2,40,50,000 টাকা বাজেয়াপ্ত। সঙ্গে রয়েছে প্রতিনিধি সুব্রত। হ্যাঁ, বীরভূমের তুলনায় 2 কোটি টাকা হয়তো সেরকম কিছুই নয়, কিন্তু মালদার বুকে এই নিষিদ্ধ কাপ সিরাপের এই পাচারে 2 কোটি বেশি টাকা, মানে প্রায় 3 কোটি টাকা যথেষ্ট একটা। এবং এই গোটা চক্রটা আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে কাদের মদতে। দেখো, প্রথমেই বলি যে এখান থেকে যেটা উদ্ধার হয়েছে সেটা হচ্ছে 2,40,97,380 টাকা। এখানে শুধুমাত্র ক্যাশ পাওয়া গেছে, এছাড়া পাওয়া গেছে হচ্ছে সোনার একটা বাট 20 গ্রামের, এবং এছাড়া 9,000 এখান থেকে একটু দূরে, আমি সেই অ্যাপার্টমেন্টের সামনেই দাঁড়িয়ে রয়েছি যেখানে টাকা উদ্ধার হয়েছে ফ্ল্যাটে, এবং তার থেকে একটু দূরেই ওর সামনেই রয়েছে সে গোডাউন। সেই গোডাউন থেকে 60টা পেটি পাওয়া গেছে এই কাপ সিরাপের, নিষিদ্ধ কাপ সিরাপের, এবং তার সংখ্যা হচ্ছে 9,000 বোতল, যার আনুমানিক মূল্য, বাজার মূল্য 20 লাখের ওপর। তো এই সার্বিক এই বিষয়গুলো পাওয়া গেছে। এবং এখনও পর্যন্ত যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে পুলিশের তরফ থেকে যেটা মোটামুটি বলা হচ্ছে যে এখানে যে টাকা রেখেছে সেটা সবটাই ধৃত পিন্টু সরকারের নয়, মানে ওর মাধ্যমে এই ঘরটা নেওয়াই হয়েছিল, ফ্ল্যাটটা নেওয়াই হয়েছিল, এবং সেখানে বিভিন্ন আসবাবগুলো যেভাবে তৈরি করা হয়েছিল তাতে বিভিন্ন জায়গা সেই রকমভাবে কিন্তু সেই টাকাগুলোকে সেই লকার বা খাট
ইত্যাদি বিভিন্ন জায়গাতে সেই টাকাগুলোকে যাতে রাখা যায়, মানে টাকা রাখার উদ্দেশ্যেই এটা রাখা আচ্ছা। করা, এবং এখান থেকে এই টাকাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার কথা, মানে যাদের যাদের ভাগ পাওয়ার কথা তাদেরকে দেওয়ার কথা কয়েকদিনের মধ্যেই। এবং পুলিশের যেটা আরও মনে করছে যে শুধু এই জায়গাতেই নয়, আরও কোনো জায়গা থাকতে পারে, সম্ভাবনা রয়েছে যেখানে টাকা আরও রয়েছে, রাখা আছে বা কারো কাছে সেটা গচ্ছিত আছে। এবার এখান থেকে টাকাগুলো কার কার কাছে যাবে, কোন কোন কে আছে, কোন মাথা এখান থেকে জড়িয়ে রয়েছে, সেগুলো কিন্তু পুলিশ তদন্ত করছে। 2 নম্বর কথা হচ্ছে তৃণমূলের এখানে সরাসরি যোগ রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, তোমাকে এর আগেও এই বিষয়ে কথা বলছিলাম যে সন্ধ্যের পরে এইখানকার চেহারা কিন্তু সম্পূর্ণ বদলে যায়। এখানে রীতিমতো মাদক ব্যবসার একেবারে রমরমা, এবং একেবারে খুল্লা কখনো কখনো করা হয়, তাদেরকে ধরার কোনো দৌরাত্ম্য নেই। এবং এখানে আমি যে দাঁড়িয়ে আছি, এই যে বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংয়ের ঠিক ওপারেই, মানে 100 মিটারের মধ্যেই এখানে মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়ি রয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকের জানা, এখন তল্লাশি চালানো হচ্ছে, এখন সেই টাকা উদ্ধার হয়েছে, এখন সেই সোনার বাট উদ্ধার হয়েছে, এখন সেই নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হচ্ছে, এখন তল্লাশি চালানো হয়েছে বলে কিন্তু প্রত্যেকেরই জানা, কারণ সন্ধ্যেবেলার পর সেখানে এই মাদকের ব্যবসা, মাদক পাচারের ব্যবসা রীতিমতো রমরমিয়ে চলে। আপাতত তোমাকে ধন্যবাদ সুব্রত। বহু ব্যবসায়ী এরকম আছে, নেতারা টাকা তুলেছে, ওদের কাছে দিয়েছে, সেই সোর্সটা খুঁজে বার করা। সাধারণ মানুষ অনেকে জানেন, পুলিশ তো জানেই, ধীরে ধীরে পৌঁছবে হাত আস্তে আস্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এই যে সরকারি হাজার হাজার কোটি টাকা এসেছে কেন্দ্র থেকে, তার কোনো হিসাব নেই, তার কোনো খরচের কোথায় খরচা হলো কেউ জানে না, সমস্ত ডিপার্টমেন্টে সেই মানে ফান্ডই নেওয়া হতো যেটা লুট করা যাবে। নাহলে আমাদের পঞ্চায়েত বিভাগেও বহু ফান্ড আছে, তার কাজ করে হিসাব দিতে হবে বলে সে ফান্ডই নেওয়া হতো না। মালদার বুকে মাদক পাচারের শিকড় শক্ত হলো কিভাবে? যেমন জানাচ্ছিল সুব্রত, যে যাদের নাম জড়িয়েছে তাদের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে। এই যে বাড়ির মালিক দিলীপ সাহা, এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা, টাকা উদ্ধারের ঘটনায় ধৃত পিন্টু তৃণমূল কর্মী, দিলীপ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কার্তিক চৌধুরীর মতো তৃণমূল নেতাদের একেবারে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে সেরকমই দাবি করছেন এলাকার মানুষ। তৃণমূল নেতাদের যোগসাজশেই কি তাহলে এই মাদক পাচারের রমরম করে ব্যবসা চলছিল? স্বাভাবিকভাবে এলাকার মানুষ সেই দিকেই ইঙ্গিত করেছে। তাদের বাবা দাদাকে 40 বছর ধরে চিনে, বলছে নবাবগঞ্জে বাড়ি, প্রতিবেশী, তাহলে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তাদের জানা আছে, এবং এ ছেলে যে ওদের সাথে এই কাজে লিপ্ত কি না তারাই ভালো বলতে পারবে, আমরা কিভাবে বলবো? কারণ হচ্ছে যে বাড়ির মালিক তারা দিয়েছে, এবং সন্দেহাতীত গতিবিধি। আমি অনেক ভাড়াটিয়া সম্পর্কে আমরা সন্দেহাতীত মনে হলে তাদেরকে কমপ্লেন করি, কিন্তু তারা কর্ণপাত করেও না, এটাও ঠিক আছে। মহিলা ছিল, আমি দেখেছি তো একদিন একটা সালোয়ার কামিজ পরা অল্প প্রায় 25-26 বছরের মহিলা করতে দেখেছি। ঘর সারাদিন তালা মারা থাকে, ওই বন্ধ করা থাকে, ও যায় সকালবেলা বেরিয়ে যায়, আর রাতে কখন আসে। আর তো এখন বুঝতে পারছেন টাকা রাখার জন্যই খালি ভাড়ানো 100%। সে যে টুকটাক আওয়াজ হচ্ছিল, লকার মকার বানিয়েছে, টাকা রাখার জন্যই বানিয়েছে। আমার যেটা প্রথমে আমি টুকটাক হচ্ছিল, বললাম মালিক পক্ষকে, বলছে বিয়ে করার জন্য ফার্নিচার বানাচ্ছে। এই ফার্নিচার বানানোর উদ্দেশ্য ছিল এই টাকা পয়সা রাখার জন্য, এবং সে শুকনো খাবার খেত। আজকে বুঝতে পারলাম যে আমার পুলের পিছনে যে টপ আছে, এইগুলো খাবার কারা ফেলে, এই ফেলে। তৃণমূলের কোন ভালো একটা পদে আছেন, তৃণমূলের বড় পদে আছেন। দিলীপ সাহা মানে তৃণমূলের কোন কোন কর্মসূচিতে দেখেছেন? প্রত্যেক কর্মসূচি যান উনি, ওনাদের কেন্দ্র পশ্চিমবঙ্গের সরকারের যেটা তখনকার কর্মসূচি ছিল, কলকাতা কর্মসূচি বা হ্যান, উনি জানতো প্রায় জায়গা যান। অ্যাক্টিভ কর্মী, একদম ফুললি অ্যাক্টিভ কর্মী উনি টিএমসির, এটা কোনো ব্যত্যয় নাই, উনি টিএমসির কর্মী। তো কার সাথে মূলত কোন তৃণমূল নেতার সাথে ওনাকে বেশি দেখেছেন? সবার সাথে। কিষানদা তো ওইভাবে আসতেন না, কিষানদা এসছেন ওই দিলীপদার বাড়িতে যখন অনুষ্ঠান হয়, ওনার মা মারা গেলেন, ওনার ছেলের বিয়ে হলো, মেয়ের বিয়ে হলো, এইসব বিয়েতে উনি পার্টিসিপেট করতেন। মানে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সাথে ঘনিষ্ঠতা আছে ওনার। এবং এখানকার প্রাক্তন চেয়ারম্যান উনি তো বন্ধু মানুষ, ওনারা তো দিলীপদার আমাদের কার্তিক বাবু, যিনি এক্স চেয়ারম্যান বর্তমানে, উনি বন্ধু মানুষ। ওনারা তো এমনিতেই প্রতিবেশী হিসাবে আসতেই পারে, যেতে পারে, নিচে তো গল্প টল্প করে। ওনারা তো পাড়ার লোক।
অন্যদিকে বালি খাদানের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ম্যানেজারদের অফিস ঘেরাও করে বিক্ষোভ, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ঘটনা। কারা বিক্ষোভটা দেখাচ্ছেন, কি অভিযোগ তাদের, তন্ময়ের কাছ থেকে জানবো। তন্ময়, শুনতে পাচ্ছ? তন্ময়, বিক্ষোভটা কারা দেখাচ্ছেন, তাদের অভিযোগ কি? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বালি খাদানে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ম্যানেজারদের অফিস ঘেরাও করে বিক্ষোভ, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ঘটনা। সেন্ট ফিল বালি খাদানে 17 জন মালিকের বিরুদ্ধে প্রায় 86 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তন্ময়, যারা বিক্ষোভটা দেখাচ্ছেন তারা কারা, কি অভিযোগ তাদের? না তন্ময়, তোমার সঙ্গে পরবর্তী সময় আবারও যোগাযোগ করা হবে। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সামনেই তো উপনির্বাচন, তার আগে কি প্রতীক বিড়ম্বনায় তৃণমূল কংগ্রেস? উপনির্বাচনের আগে কি প্রতীক বিড়ম্বনায় তৃণমূল? প্রতীক হাতছাড়া হলে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি তাহলে কোনো প্ল্যান বি তৈরি আছে? একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। কেন প্রশ্নগুলো উঠছে, সূত্র কি বলছে অধীর? দেখো, যেটা বিষয় হচ্ছে যে ইতিমধ্যে প্রতীক বিড়ম্বনায় পড়ে গেছে তৃণমূল কংগ্রেস। মূলত যেই বিষয়টাকে ঘিরে হচ্ছে যে প্রতীকটা কার, ইতিমধ্যেই নির্বাচন কমিশন ঋতব্রত তৃণমূল হোক বা কালীঘাট তৃণমূল হোক, কারোর সম্পর্কে কোনো রকম কোনো তথ্য এখনো পর্যন্ত দিতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্ল্যান, কারণ সামনে হচ্ছে নির্বাচন, সেই নির্বাচনের আগে, উপনির্বাচন আছে, সেই নির্বাচনের আগে কিন্তু একটা প্ল্যান বি মমতা তৃণমূল কিন্তু রেডি করে রেখেছে। অর্থাৎ তারা মূলত অধীর সঙ্গে তোমার কাছে আবার আসবো। উপনির্বাচনের আগে প্রতীক বিড়ম্বনায় তৃণমূল, প্রতীক হাতছাড়া হলে প্ল্যান বি তৈরি মমতার। জোড়া ফুল না থাকলে কি হতে পারে প্রতীক? সূত্র বলছে সূর্যমুখী প্রতীক করতে পারে কালীঘাট তৃণমূল। অত্যন্ত বড় খবর, প্রতীক নিয়ে তৃণমূলের টানাপোড়েন ইতিমধ্যেই নির্বাচন কমিশনে পৌঁছে গেছে, দুপক্ষ নথি জমা করেছে। এখন দেখা যাক দিনের শেষে কি আসে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ফেসবুকে এসে একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন প্রতীক নিয়ে। ঠিক কি বলেছিলেন সেদিন শোনাবো। নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন, যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল নিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম, তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? অত সস্তা নয়। হ্যাঁ, কণ্ঠরোধ করতে গেলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে। অধীর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী নিউজরুম থেকে। অধীর, মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য কয়েকদিন আগে করেছিলেন, তারপরে একটা জল্পনা উঠেছিল, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে একটা নতুন প্রতীক নিয়ে আগামী দিনে রাস্তায় নামতে চলেছেন? কারণ তিনিই বলেছিলেন তিনি গলায় বেঁধে নামবেন। তারপরেই সূত্র মারফত খবর পেয়েছি আমরা, যে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। অধীর, দেখো, এই জায়গাটায় প্রতীক বিড়ম্বনা তৈরি হয়েছে তৃণমূলে, সেটা আদি হোক নব্য হোক, অর্থাৎ কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল। সেই জায়গায় কিন্তু মীমাংসা এখনও নির্বাচন কমিশন করে উঠতে পারেনি। দুই পক্ষই তাদের নথি নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে, কিন্তু সামনে বিধানসভা এবং লোকসভা, 2-3টে বিধানসভা, একটা লোকসভা উপনির্বাচন। এই উপনির্বাচনে যদি মহারাষ্ট্র মডেল তৈরি হয়, অর্থাৎ এই জোড়াফুল প্রতীক কাউর হাতে না যায়, সেই জায়গায় দাঁড়িয়ে কি করবে, সেই জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্ল্যান বি রেডি করে রেখেছে। যেটা তিনি সূত্রের খবর যে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সূর্যমুখী ফুলকে প্রতীক হিসাবে ব্যবহার করবেন নির্বাচনের ক্ষেত্রে, উপনির্বাচনে। কারণ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কিন্তু একটা বার্তা দিয়েছেন, যদি ইলেকশন কমিশন তাদের জোড়াফুল প্রতীকটা ঋতব্রত তৃণমূলের ক্ষেত্রে দেয়, তাহলে তারা সুপ্রিম কোর্টে যাবেন। অর্থাৎ আইনি লড়াইয়ের একটা ইঙ্গিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন। এই আইনি জটিলতার মধ্যেই
প্ল্যান বি, আইনি জটিলতা যাই হোক, কিন্তু নির্বাচনের জন্য তারা কিন্তু প্ল্যান বি রেডি করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আগেই বলেছিলেন তিনি, সূর্যমুখী ফুল। শুধু একটা প্রশ্ন উঠে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী লড়াইয়ের যেমন এগিয়ে রাখছে, পাশাপাশি কিন্তু এই প্রশ্নটাও উঠছে যে যদি প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইটা থেকে যায়, আইনি লড়াইটা থেকে যায়, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় যে সূর্যমুখী ফুলটাকে প্রতীক হিসাবে প্ল্যান বি রেডি করেছে, সেই জায়গায় কি ইলেকশন কমিশন তার এই নতুন সিম্বলটাকে অনুমোদন দেবে, সেটা কিন্তু সময় বলবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলা যায় যে জোড়া ফুল নিয়ে ঋতব্রত তৃণমূল এবং মমতা তৃণমূলের লড়াই হচ্ছে হোক, আইনি জটিলতা হচ্ছে হোক, ইলেকশন কমিশন কি সিদ্ধান্ত নেবে সে দিকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রত তৃণমূল তাদের তরফ থেকে রিয়াকশনটা চট করে নিয়ে নেই। প্রসূনবাবু আমাদের সঙ্গে রয়েছে। প্রসূনবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে তো ফেসবুকে এসেছিলেন, লাইভ করেছেন, তিনি বলেছিলেন যে দরকার পড়লে তিনি প্রতীক নিয়ে রাস্তায় নামবেন। সেদিনকেই প্রশ্ন উঠেছিল তাহলে কি কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্ল্যান বি তৈরি করে রেখে দিয়েছেন? সোর্স বলছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্ল্যান বি তৈরি করে রেখে দিয়েছেন, সেটা হতে পারে সূর্যমুখী ফুল, হতে পারে। আপনার রিয়াকশন? দেখুন, এটা হচ্ছে আপনাদের সূত্রের খবর, নাম্বার 1। সে আমাদের কাছে কোনো খবর নেই। নাম্বার 2 হচ্ছে যে আপনারাও জানেন, সকলেই জানেন যে একটি বিষয় ইলেকশন কমিশনের বিবেচনাধীন রয়েছে। ইলেকশন কমিশন বিবেচনা করে যেটা সিদ্ধান্ত নেবে সেটাকেই ভারতবর্ষের আইন সেটাকে মান্যতা দেয় এই বিষয়ে, অ্যাজ পার সিম্বল অ্যাক্ট অফ ইন্ডিয়া। এখন তার আগে যদি কেউ কোনো বিষয় নিয়ে আগে ভাবনা চিন্তা করেন তাহলে ডেফিনেটলি সেটা আমাদের পক্ষে সেটা নিয়ে কমেন্ট করা খুবই মুশকিল, এই কারণে যে আমরা বুঝতে পারছি না যে ইলেকশন কমিশন কোনো কিছু বলার আগে হঠাৎ করে এই ধরনের মানে ফিউচারিস্টিক চিন্তা ভাবনা করার প্রয়োজন হচ্ছে কেন। প্রসূনবাবু, অনেক সময় আমরা দেখেছি যে এই প্রতীক মীমাংসা করতে একটা সময় লাগে, একটা তো সময় লাগেই বটেই, মিনিমাম একটা সময়, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে সামনে বাই ইলেকশন রয়েছে, ডিসেম্বরে পুরো ভোট রয়েছে, সেক্ষেত্রে সময়টাও খুব কম। যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান বি তৈরি করে থাকেন, আপনারাও কি কোনো প্ল্যান বি তৈরি রেখেছেন নাকি আপনারা আশাবাদী জোড়া ফুল আপনারাই পাবেন? আমরা ভারতবর্ষের সংবিধানের প্রতি আমাদের আস্থা আছে। আমরা ইলেকশন কমিশনকে আমাদের রিপ্রেজেন্টেশন দিয়েছি এবং ইলেকশন কমিশনের যে নির্দেশ বা যে ভার্ডিক্ট বেরোবে সেটার জন্য আমরা ওয়েট করব। না, সেক্ষেত্রে একটা তো সময় থেকেই যায় না, মিনিমাম সময়। হ্যাঁ, ডেফিনেটলি এটা তো একটা কনস্টিটিউশনাল বডি। কনস্টিটিউশনাল বডি তার সিদ্ধান্ত জানানোর আগে সমস্ত রকম নথিপত্র খতিয়ে দেখে তারপরে একটা সিদ্ধান্ত নেয়, সুতরাং সেই সময়টা তাকে দিতে হবে। এরকম নয় যে ইটস মানে থিং যেখানে আজকে বললে কালকে কোনো ভার্ডিক্ট বেরিয়ে আসে। ইলেকশন কমিশন একটা মানে হাইয়েস্ট লেভেল অফ কনস্টিটিউশনাল বডি এবং তারা যে সিদ্ধান্ত নেবেন তার জন্য সময় লাগতে পারে। এভরিবডি হ্যাজ টু ওয়েট ফর দ্যাট। ফাইনালি তারা যেটা বলবেন সেটাই মান্যতা পাবে। ধন্যবাদ। কথা বলছিল যে 21 জুলাইয়ের মঞ্চ থেকে প্রতীক নিয়ে ঋতব্রত শিবিরকে লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ঠিক কি বলেছিলেন, শুনুন। সিম্বল কাটবেন, টাকা কাটবেন তৃণমূল কংগ্রেসের রক্তের বিনিময়ে, এই টাকা আমরা আপনাদের ধরাশায়ী করে ছাড়বো। আর চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। ব্যাট আর বল, ব্যাট বলের খেলা হবে। আর তুমি আমার সিম্বল কাটলে তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের সিম্বল কাটতে পারে না আইনত। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে তোমাদের সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব। আসল তৃণমূল আমরা। সাইনবোর্ড টাঙিয়ে দিলে অস্তিত্ব রক্ষা হয় না। ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড। আর এরই মধ্যে তৃণমূলের এই প্রতীক যুদ্ধকে তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। পদ্ম ফুল হাতে রাখেননি তো, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পঞ্চায়েত মন্ত্রী। জোড়া ফুল গোটা ফুল দিয়ে কি করবেন, সঙ্গে তো কিছুই নেই, মমতাকে খোঁচা দিলীপের। পদ্ম ফুলটা রাখেননি তো আবার। দেখুন, এইসব জোড়া ফুল গোটা ফুল চলতেই থাকবে। আজকে
ফুল নিয়ে কী করবেন? পার্টির অফিস, পার্টির অ্যাকাউন্ট কিছুই তো নেই হাতে। আর যারা চালাবে এমএলএ এমপি থেকে কর্মী, তারাও নেই সঙ্গে, অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছেন। তো স্টেটমেন্ট দিয়ে যে কদিন চলে। অর্থাৎ প্রতীক নিয়ে লড়াই তো দীর্ঘদিন ধরে চলছে, সেই প্রতীক নিয়ে লড়াইয়ের শেষ কোথায় কি হয়, কে জেতে কে হারে, সেদিকে তো অবশ্যই নজর থাকবে। কিন্তু এবার আমরা দেখব তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভেন্যু কে কোথায় পায়। কারণ দুপক্ষই নিজেদের মতো করে দাবি করবে, যেমন ঠিক 21শে জুলাইয়ের সময় হয়েছিল, শহীদ দিবসের সময় হয়েছিল। কিন্তু এক্ষেত্রেও দেখা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে কালীঘাট তৃণমূল আগে ভাগে গান্ধী মূর্তি পাদদেশের জন্য অনুমতি চেয়েছে। তাহলে ঋতব্রত শিবির কি করতে চলেছে? আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, এখনো পর্যন্ত ঋতব্রত শিবিরের ঠিক কি কৌশল? দেখো, ঋতব্রত শিবির তাদের যে নতুন দুজন অর্থাৎ চেয়ারপারসন এবং সভাপতি কোহিনুর মজুমদার, সুদীপ রাহা, এরা ইতিমধ্যেই কিন্তু ছোট ছোট মিটিং করতে শুরু করেছেন এবং তারা খুব দ্রুত কিন্তু ওই মেয়র রোডে অর্থাৎ গান্ধী মূর্তির পাদদেশেই সভাস্থলের জন্য অনুমতি চাইবেন। এবং 21শে জুলাইকে কেন্দ্র করে আমরা দুই তৃণমূল শিবিরের মধ্যে যে তুতু ম্যা একটা অংশকে টানা হ্যাচড়া দেখেছিলাম, তার পুনরাবৃত্তি দেখব আমরা 28শে আগস্টকে কেন্দ্র করে। দুপক্ষই মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস, দুপক্ষেরই ছাত্র পরিষদ সংগঠন, তারা কিন্তু এই গান্ধী মূর্তির নিচে মেয়র রোডে সভা করতে চাইছে, যেখানে আগে সভা হতো, মমতা অভিষেক দুজনেই যেতেন। স্বাভাবিকভাবেই সেদিনও আমরা দেখব দুটো মঞ্চ এবং ওই 21শে জুলাইয়ের রিটার্ন টেলিকাস্ট আবার টেলিকাস্ট হবে হয়তো 28শে আগস্ট। একদম, অনেক ধন্যবাদ সুমন। আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে ঋতব্রত শিবিরের তৃণমূল ছাত্র পরিষদ নেতা কোহিনুর মজুমদারের সঙ্গে। তারা ঠিক কি দাবি করছেন একবার শোনানো যাক। দেখুন, গান্ধী মূর্তি পাদদেশে অনুমতিটা একটা মানে সিঙ্গেল অনুমতি হয় না। ওটা অনুমতি নিতে গেলে আপনাকে অনেকগুলো সিরিজ আছে, যেমন পুলিশ প্রশাসন আছে, তেমনি ওখানে আর্মিরও আছে। তাই কালীঘাটের বা যারা আপনি বলছেন, তারা যদি এরকম একবারই বলে দেয় যে আমরা অনুমতি নিয়েছি এখান থেকে, এগুলো কথা সম্ভব নয়। এটা একটা প্রসেস, এই প্রসেসটার মধ্যে আমরাও আছি। শহীদ দিবসের পর এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়েও একটা দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরে। গান্ধী মূর্তিতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের জন্য অনুমতি চাইল কালীঘাট তৃণমূল। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের প্রস্তুতিতে ঋতব্রতপন্থী তৃণমূলও। পুলিশের কাছে গান্ধী মূর্তিতে অনুষ্ঠান করার অনুমতি চাইছে তারাও। বিগত বছরগুলিতে মেয়র চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই বছর থেকে অর্থাৎ পালা বদলের পর থেকে ছবিটা পাল্টে যাচ্ছে। 21শে জুলাই আমরা দুই শিবিরের দুটো মঞ্চ দেখেছিলাম। তাহলে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসেও কি একই ছবি দেখা যেতে চলেছে? সেদিকে অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকবে। যদিও এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে দুই শিবিরই পুলিশের কাছে গান্ধী মূর্তি পাদদেশে সভা করার জন্য অনুমতি চেয়েছে। তাহলে পুলিশ কোন পক্ষকে অনুমতি দেয় সেদিকেই প্রত্যেকের নজর। আর এরই মধ্যে আরো একটা প্রশ্ন, তৃণমূলের সংসদীয় দলে কি আরো ভাঙন দেখা দিতে চলেছে? আরো 2-3 জন তৃণমূল সাংসদ যোগাযোগ রাখছেন, জেপি নাড্ডার সঙ্গে আলোচনা চলছে, এমনটাই দাবি সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। আগামীকাল শুভেন্দু অধিকারী আপনাদের সিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন? একটা মিটিং হওয়ার কথা আছে, তাতেই 3 জন সাংসদ থাকছেন যারা দল সবাই থাকছে। আমরা সব সময় কিন্তু 20 জন একসঙ্গে আছি এবং যে কথাটা পোস্টে আপনারা বলছেন আরো 2-1 জন সাংসদ, তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছে। সৌগত রায় তিনি বলছেন যে এই 3 জন বিজেপির থেকে প্রবল চাপ আসার কারণে এই দলে ফেরাটা তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। কোনো প্রবল চাপ নেই, স্বইচ্ছায় সবাই এসেছেন। কেননা এখানে যে বালি চুরি, মাটি চুরি, কয়লা চুরি, সোনা চুরি, এগুলো তো কাগজে আসছে, এগুলো তো ডকুমেন্টেড অন্যায় এবং অনেকে অ্যারেস্ট হয়েছে। তার জন্য অনেকে চলে এসছেন ওই দল ছেড়ে এবং তারা স্বইচ্ছায় এসেছেন। এছাড়াও আমি যে বললাম আরও 2-3 জন সাংসদ, জেপি নাড্ডাজি, তার সঙ্গে আলোচনা চলছে, তারাও তো আসার জন্য বলেছেন। সুতরাং আরও সাংসদরা কিন্তু এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এটা ঘটনা। কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারা তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। এখনো পর্যন্ত তাদের খাতায় কলমের সাংসদ সংখ্যা 20। কাকলি ঘোষ দস্তিদার যে দাবি করলেন যে আরো 2-3 জন সাংসদ তারা জেপি নাড্ডার সঙ্গে কথা বলছেন, তাহলে কি কোথাও গিয়ে কালীঘাট তৃণমূলে আরো ভাঙন দেখা দিতে চলেছে? ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্নগুলো উঠতে শুরু করে দিয়েছে। কাকলি পুত্রর পোস্ট, সেটা কিন্তু জল্পনায়।
আরো ঘি ঢেলেছে। দুই প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী ও 3 সাংসদ খুব দ্রুত যোগ দিচ্ছেন এনসিপিআইতে। সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করেছেন বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। পিনাকি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। পিনাকি, 2-4 মোটামুটি বোঝাই গেল কাকুলি দেবী এবং কাকুলি দেবীর পুত্র ঠিক কি ইঙ্গিত করতে চেয়েছেন। এখানে প্রশ্ন হচ্ছে, যখন 3 জন সংখ্যালঘু সাংসদ এনসিপিআর ওই বৈঠকে মানে এনডিএর বৈঠকে যোগ দেননি, তখন প্রশ্ন উঠেছিল এরা কি তাহলে কালীঘাট শিবিরে ফিরবে? কাকুলি দেবী পরিষ্কার করে দিলেন যে এরা তাদের সঙ্গেই আছেন। উল্টো কাকুলি দেবী বোধহয় মনস্তাত্ত্বিক চাপ দিলেন এখানে যে কালীঘাট তৃণমূলের 2-3 জন জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করছে, তাই তো? একদমই, সবুজ যেটা বললে ঠিকই তাই। মানে এখন চলছে কে কতটা দল ভাঙাতে পারবে, দল ভাঙিয়ে কে কতটা নিজের দর বাড়াতে পারবে। কাকুলি চাইছে সে যত নিজের দিকে টানতে পারবে। এই 3 জনের যে নতুন নাম উঠে আসছে, 3 সাংসদের, যদি কাকুলি তার দিকে টানতে পারে তাহলে তার গুরুত্ব বাড়বে। তার গুরুত্ব বাড়লে এনসিপিআই এখন সেটা এখনও স্পিকার ওম বিড়লার কোর্টে বিচারাধীন রয়েছে যে এনসিপিআইয়ের ভবিষ্যৎটা কী। যদি এনসিপিআই বিজেপির সঙ্গে মিশে যায়, এখন অলরেডি ইন্ডিয়াতে রয়েছে, যদি বিজেপির সঙ্গে মিশে যায় তাহলে কাকলি সেখানে দর বাড়বে। কাকলির দর বাড়লে কী হবে, মন্ত্রিত্ব পাওয়ার একটা জায়গা রয়েছে। শুধু তাই নয়, শুধু নিজের একটা রাজনৈতিক ক্যারিয়ার আরও উজ্জ্বল হবে তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও দুর্বল করা যাবে। অর্থাৎ এখন মোটামুটি 8 জন রয়েছে, যদি 3 জন হয়ে যায় তাহলে 5 জন, যদি লোকসভারই 3 জন যায় তাহলে 5 জন হবে, আর যদি রাজ্যসভার যায় 9 জন আছে, 9 জন থেকে আরও কমে যাবে। মানে যত দিন যাচ্ছে আরও আস্তে আস্তে মিলিয়ে যাবে। সামনেই 28 আগস্ট হচ্ছে প্রতিষ্ঠা দিবস তৃণমূল ছাত্র পরিষদের, ফলে সেই সময়েও তার আগে যে আরও তৃণমূলে মানে ভাঙন আরও বাড়বে না সেটা তার কোনো গ্যারান্টি নেই। একটু সঙ্গে থাকো। বৈষ্ণব চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের বিভিন্ন আন্দোলনের সঙ্গে কালীঘাট তৃণমূলটা এখনো করছেন। বৈষ্ণববাবু, আজকে কাকলি ঘোষ দস্তিদার তিনি বলেছেন যে তারা 20 জন তো রয়েছেনই, আপনাদের সঙ্গে যারা রয়েছেন এমন 2 থেকে 3 জন সাংসদ তারা জেপি নাড্ডার সঙ্গে কথা বলছেন। এটা কাকলি দেবীর দাবি। কাকলি দেবীর পুত্র সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী এবং 3 জন সাংসদ খুব দ্রুতই এনসিপিআইতে যোগ দিচ্ছেন। আপনার রিয়াকশন? গোটাটাই কনফিউজ করার জন্য, বিভ্রান্তি তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটা 21শে জুলাই ক্লিয়ার হয়ে গেছে যে তৃণমূলের অল লেভেল ওয়ার্কার, তারা সমস্ত স্তরের কর্মীরা সবাই মমতা ব্যানার্জির সঙ্গে আছে, এবং এটা বলবার অবকাশ রাখে না যে মমতা ব্যানার্জি মানেই তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি। এখানে কে কাকুলি কে কি এতে কিছু এসে যায় না। এরা বহুবার নির্বাচনে হেরেছে, ওনার নাম ছিল হেরো কাকুলি। উনি বালিগঞ্জে হেরেছেন, হাওড়া হেরেছেন, যাদবপুরে হেরেছেন, ঘুরে ঘুরে হাঁটতেন। মমতা ব্যানার্জির ছবি নিয়ে 2009 সালে প্রথমবার লোকসভাতে বারাসাত থেকে জিতেছিলেন। তারপর মমতা ব্যানার্জির ছবি নিয়েই 2024 পর্যন্ত লড়াই করেছেন। তাই ওনার কোনো আলাদা কোনো অস্তিত্ব, বা আর ওনার ছেলে তো রাজনীতি করে না, তিনি কেন মন্তব্য করছেন জানি না। এনারা কোনো পলিটিক্যাল এলিমেন্ট নয়, এবং এদের উপর কোনো মানুষ ডিপেন্ডও করে না। আমি তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়ার ওয়ার্কিং কমিটির মেম্বার এবং সাউথ ক্যালকাটার প্রেসিডেন্ট হিসাবে বলছি, এবং প্রথম দিনে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে বলছি, এদের কোনো ভায়াবিলিটি নেই। এরা মুখে বলছে। আপনি শুরুতেই কর্মীদের কথা বললেন, তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস। আমি নেতাদের প্রশ্ন করছি, নেতারা কেউ জানেন না? র্যাঙ্ক অ্যান্ড ফাইলের ওয়ার্কার্সের কথা বলছি। তৃণমূল কংগ্রেসের লিডারের নাম মমতা ব্যানার্জি। এর বাইরে আকুলি কাকুলি বাকুলির কারোর কোনো ভ্যালু নেই, এইটুকু বলতে পারি। ধন্যবাদ। এদিকে শিবির বদলে জল্পনার মধ্যেই শশী পাজার ভূমিকা নিয়েও বাড়ছে কৌতূহল। কাকুলির ক্লিনিকে শশী যাওয়া নিয়ে জোর চর্চা এখন বঙ্গ রাজনীতিতে। যদিও কুণাল ঘোষের দাবি অবস্থান বদলাচ্ছেন না প্রাক্তন মন্ত্রী, সেই সঙ্গে দোলা সেন সম্পর্কেও কুণালের ভবিষ্যৎবাণী মমতাতেই আস্থা রয়েছে রাজ্যসভার সাংসদের। এদিকে কালীঘাট তৃণমূল তহবিল মামলা যে আদালতে চলছে তাতে কিন্তু এখনো পর্যন্ত স্বস্তি পেল না, কারণ ইডির বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় কর্মীদের মাইনে দেওয়া যাচ্ছে না, আদালতে যুক্তি দেওয়া হয়েছিল। কালীঘাট তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল আদালতে এই যুক্তি দেন। যদিও ইডির আইনজীবীর পক্ষ থেকে কি বলা হচ্ছে, সব অ্যাকাউন্ট তো ফ্রিজ করা হয়নি। অন্তর্বর্তীকালীন স্বস্তির আবেদনের প্রেক্ষিতে ইডির বক্তব্য জানতে চায় সুপ্রিম কোর্ট। অন্যায় যে হয়েছে, অর্থনৈতিক অন্যায় হয়েছে, এটা নিয়ে তদন্ত চলছে। আপনিও দেখছেন, আমিও দেখছি, সংবাদ মাধ্যমে আসছে।
কিন্তু সেই অর্থনৈতিক যে তদন্ত চলছে, তছরূপের তদন্ত, এয়ারলাইন্সকে দেওয়ার তদন্ত, বাড়িটা নিয়ে তদন্ত বা বিভিন্ন যে আরও অনৈতিক কাজকর্ম হয়েছে, এটা যেহেতু সাবজুডিস ম্যাটার, সুতরাং এটা কোর্ট এবং তদন্ত সংস্থা দেখবে। আমার এতে বলার কিছু নেই। তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের মধ্যে প্রতীক নিয়ে টানাটানি হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদের ভেন্যু কোথায় হবে প্রতিষ্ঠা দিবসে তা নিয়ে টানাটানি হচ্ছে, আর তার আগে থেকে এই টানাটানিটা শুরু হয়ে গিয়েছিল তহবিল কার দখলে থাকবে। যদিও সেই তহবিল মামলায় কিন্তু এখনো পর্যন্ত কালীঘাট তৃণমূল স্বস্তি পায়নি। আজ সুপ্রিম কোর্টে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জ্যোতির্ময়। তাহলে দুপক্ষের আজকে বক্তব্য কি ছিল? তাহলে মানে কোনো পক্ষই তো অ্যাডভান্টেজে নেই এই মুহূর্তে সুপ্রিম কোর্টে, অন্তত আইনি লড়াইয়ের ক্ষেত্রে। দেখো, কপিল সিব্বাল আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে বলেন যে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে 440 কোটি টাকা ইতিমধ্যেই ফ্রিজ হয়ে গিয়েছে। কিন্তু এর পাশাপাশি হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডারে বলা হয়েছে যে 36টি অ্যাকাউন্ট এখনও পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের হাতে প্রায় 164 কোটি টাকা আছে। কিন্তু এই দাবি সম্পূর্ণভাবে ভুল বলে আজকে বলেন কপিল সিব্বাল। এমনকি যে অবস্থা তৈরি হয়েছে, তৃণমূল কংগ্রেস তাদের কর্মীদের এই মুহূর্তে, অর্থাৎ যারা কাজ করেন তৃণমূল কংগ্রেস পার্টিতে, তাদেরকে মাইনে পর্যন্ত দিতে পারছে না। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে ইন্টারিম রিলিফ দেওয়া হোক, অর্থাৎ একটা অভ্যন্তরীণ ছাড় দেওয়া হোক। অপর দিক থেকে ইডির তরফ থেকে আজকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল SV রাজু তিনি বলেন যে প্রত্যেক দিন লেনদেন হচ্ছে, তাদের অন্য অ্যাকাউন্ট খোলা আছে। কপিল সিব্বাল পাল্টা চ্যালেঞ্জ করে তিনি বলেন যে অন্তত একটা ট্রানজ্যাকশন দেখানো হোক যে ট্রানজ্যাকশনের লেনদেনের প্রমাণ পাওয়া যায়। এর প্রেক্ষিতে বিচারপতি MM সুন্দরেশ তিনি বলেন যে কলকাতা হাইকোর্ট নিযুক্ত যে এক্ষেত্রে যে নজরদারির জন্য যে অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছে, তার তত্ত্বাবধানে যে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে প্রত্যেক দিনের কাজের জন্য কিছু টাকা দেওয়া যায় কিনা এ বিষয়ে ইডি নিজেদের সিদ্ধান্ত জানাক। ইডির তরফ থেকে জানানো হয়েছে যে তারা এই বিষয়ে কথা বলে আগামী 7 দিনের মধ্যে হলফনামা তারা জমা দেবে। তাদের 7 দিন সময় দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। ধন্যবাদ। এদিকে অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি ধাক্কা খেল সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টে মামলা ফিরিয়েছে সর্বোচ্চ আদালত। হাইকোর্টকে 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে বলল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ঠিক কি অবজারভেশন, শ্রাবন্তীর কাছ থেকে জানবো। শ্রাবন্তী। শুভজিৎ, যে কলকাতা হাইকোর্ট এই প্রশ্ন তুলেছিল যে কলকাতার বাইরে যেতে হবে কেন, বিদেশ যেতে হবে কেন, এখানে কি সত্যি সেরকম চিকিৎসার প্রয়োজন রয়েছে, এই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তারপরেই কলকাতা হাইকোর্টের সুবিধা নাও হতে পারে, এমনটা ভেবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট গেছিলেন। আজকের প্রধান বিচারপতির যে আদালত সেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মামলা ফেরত যাচ্ছে কলকাতা হাইকোর্টেই। কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নেবে তিনি বিদেশে যেতে পারছেন কিনা। তার আইনজীবীরা বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক কেস রয়েছে এবং এর আগে বিদেশ যাত্রার অনুমতিও তিনি আদালত থেকেই পেয়েছিলেন, তাই আবার নতুন করে অনুমতি দেওয়া হোক। যদিও 5 মিনিটের বেশি আদালত এই সময় দিতে চাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সেখানে কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠানো হয়েছে। ফলে যেরকমভাবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলা নির্দিষ্ট ছিল আগামী সপ্তাহের মধ্যেই এই মামলা সেখানেই থাকবে, তার কারণ একটা সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। 1 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নেবে আদতে তিনি বিদেশ যেতে পারবেন কিনা। শুভজিৎ, ধন্যবাদ। রিয়াকশন কিছু নয়, অ্যাপেক্স কোর্ট যদি এই সিদ্ধান্ত নেয়, হাইকোর্ট তো রিজেক্ট করেছিল এবং বলেছিল কোথায় দেখাতে হবে। সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টেই আবার ফিরিয়ে দেয় এবং 1 সপ্তাহের মধ্যে তাদের সিদ্ধান্ত দিতে দেয়, সেটা 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে হাইকোর্ট কি চায়, হাইকোর্ট কি নির্দেশ দিল। আবহাওয়ার দিকে নজর রাখতে হবে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির একটা লাল সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গে ঠিক কোন কোন জায়গায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এবং দক্ষিণবঙ্গেই বা আবহাওয়া কিরকম থাকতে পারে জানাবেন আমাদের প্রতিনিধি কমলেশ সঙ্গে রয়েছেন। কমলেশ, দেখো, মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে সরে গিয়েছে, ফলে উত্তরবঙ্গে অনেকটাই বৃষ্টি বেড়েছে। গত 24 ঘন্টায় আলিপুরদুয়ারে 215 মিলিমিটার, কোচবিহারের মাথাভাঙা 155 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও চরম ভারী বর্ষণের একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের 3টে জেলা
দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে একদিনে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি অর্থাৎ চরম ভারী বর্ষণের সতর্কতা, এটাকে লাল সতর্কতা বলা হচ্ছে। এবং কালিম্পং, কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবারও এই বৃষ্টির তীব্রতা মোটামুটি একই রকম থাকবে বেশিরভাগ অঞ্চলে। দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টি বিভিন্ন অঞ্চলে হচ্ছে এবং বুধবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে যে ভ্যাপসা গরমটা বেড়েছে এটা সহসা কমবে না। ধন্যবাদ। বন্যা বিধ্বস্ত অসম, মৃতের সংখ্যা ছাড়িয়েছে 85-এরও বেশি। ঘর ছাড়া অনেকেই, ঘর ছাড়াদের ঘরে ফেরাতে তৎপর অসম সরকার। ক্ষতিগ্রস্ত গ্রাম ঘুরে দেখলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কথা বললেন বন্যা দুর্গত পরিবারগুলোর সঙ্গে। অসমের বন্যা নিয়ে টিভি 9 বাংলা একান্ত সাক্ষাৎকার দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। গ্রাউন্ড জিরো থেকে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আসামের শিবসাগর জেলায়। কার্যত এখানে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল একের পর এক কিন্তু এখনো কিন্তু জলের তলায় আছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলার ভেলার উপরে। কার্যত একজন মানুষ আমি দেখলাম, তিনি হচ্ছে কার্যত এই ভেলা চড়ে তার ঘর থেকে কিন্তু বাইরে আসলেন। অর্থাৎ কার্যত বাড়িতে প্রবেশ করার যে পথ সেটাও কিন্তু কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। বাসন সব খতম, घर में सब फट गया, सब खान भी कहा गया था। तो आपका घर जाने के लिए कोई रोड भी नहीं? नहीं, उधर भी पानी, इधर भी बीच में। इससे पहले कभी यहाँ पे ऐसा बाढ़ आया था? नहीं, कभी नहीं। तो उसमें तो सबसे ज़्यादा नुकसान वाली जगह है जहाँ पे 150-200 से आसपास के लोगों के घर उजड़ गए हैं, बाढ़ में चले गए हैं। किसी का अभी घर नहीं है, किसी का अभी कोई अपना जन नहीं है। सब लोग मर रहे हैं, अभी भी लाश निकल रहे हैं वहाँ से। तो अभी सिचुएशन इस हालात में है। सरकार भी मतलब मदद कर रहे हैं तो फिर भी वो भी कम है, क्योंकि सरकार किस तरफ करेंगे। ऐसा सिचुएशन कभी ऐसी बदतर हालत कभी भी नहीं हुआ है। सरकार को कुछ संभालने को मुश्किल हो रहा है अभी इस जगह पे। बाढ़ परिस्थिति को अपना आंखों से देखा, लोगों को बहुत मदद का जरूरत है। हम लोग मदद करने का पूरा भरपूर कोशिश करें। डिवास्टेशन इज बियॉन्ड इमेजिनेशन, इट इज अ ह्यूज डिवास्टेशन। Whatever we have seen in television, it is more than that. So we will try to help people completely. Whatever is possible from the government side, we will extend all cooperation.